আমি অন করে দেখছি টাওয়ার এসে গেছে। কি আনন্দ, মানে কোনো হয়তো চেঞ্জই করতে হলো না। এটা এটা আমি ওই মুহূর্তে যে সেম মডেল, সেম প্রবলেম, দুটো কাজ এসেছিল। প্রথম কাজটা করতে আমার 2 থেকে আড়াই ঘন্টা সময় লেগেছিল, তার কারণ আমাকে খুঁজতে হয়েছিল প্রবলেমটা কোথা থেকে হয়েছে। কিন্তু পরের বার যখন একই মডেল আমার কাছে আসে, আমার কিন্তু আধ ঘন্টাও সময় লাগেনি, তাও আমি খুব ধীরে ধীরে কাজটা করেছি। তার কারণ আমি কাস্টমারকে বলেছিলাম 2 ঘন্টা সময় লাগবে, খুব আস্তে 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 করছি। না হলে তো জানেন আপনারা, কাস্টমার হ্যান্ডেল করেন, বলবে এইটুকু কাজ করলে আর তুমি এত টাকা চাইছো, এগুলো শুনতেই হয়। খুব আস্তে আস্তে কাজটা করেও কিন্তু আধ ঘন্টার মধ্যে কাজটা হয়ে গেছে, তার কারণ আমার মুখস্থ ছিল কোন জায়গা থেকে প্রবলেমটা হতে পারে। আমি কিন্তু সেভাবেই এগিয়ে গিয়েছি। এই ভিডিওটা যদি আপনি দেখেন, আপনারা কিন্তু সময়টা অনেক বেঁচে যাবে, তার কারণ ওই কাজের এক্সপিরিয়েন্সটাই আপনার সঙ্গে শেয়ার করব। মোবাইল ফোনের মধ্যে প্রোটোকলের যে গুরুত্ব, কত গুরুত্ব, আপনি যদি এই ভিডিওটা দেখেন এবং যখন কাজ করেন, শুধু দেখলেই হবে না, আপনি ভিডিওটা দেখলেন সব শিখে গেলেন এরকম নয়। আপনি যেটা দেখবেন বুঝবেন, সেটা আপনি যখন কাজ করবেন তখনই আপনি শিখবেন, এবং তখনই কিন্তু আমার কথা আপনার মনে পড়বে। আমার কথা যদি আপনার মনে পড়ে, সেটাই হলো আমার সাকসেস। আমি চেষ্টা করবো আপনাকে যতটুকু ভালো করে বোঝানো যায়। আসুন শুরু করা যাক। আমরা আজকে জানতে চলেছি প্রোটোকল কি এবং মোবাইল ফোনে প্রোটোকল কিভাবে কাজ করে। এই প্রোটোকল বিষয়টা বোঝার সব থেকে সহজ একটা উপায় হলো, মোবাইল ফোনে দু রকমের আইসি ব্যবহার করা হয়, এক ডিজিটাল আইসি, এক অ্যানালগ আইসি। অ্যানালগ আইসি হলো সেইগুলো, যে আইসি গুলো কেমন কাজ করছে, মানে ঠিক ঠিক কাজ করছে কিনা, আদৌ কাজ করছে কিনা, নাকি সেটা খারাপ হয়ে গেছে, এর কোনো ইনফরমেশন সিপিউর কাছে থাকে না। মানে সিপিইউ জানতে পারে না এই আইসিটা ঠিক ঠিক কাজ করছে কিনা। যদি এক্সাম্পল আমাদের দেখতে হয়, এটা হলো রেডমি 5 এর রিঙ্গার আইসি বা রিঙ্গার সেকশন। এটা কিন্তু একটা অ্যানালগ আইসি। এই আইসিটা যদি খারাপ হয়ে যায় এবং স্পিকার থেকে আমরা কোনো সাউন্ড না পাই, সিপিইউ কিচ্ছু বুঝতে পারবে না, সিপিইউর মতো কাজ করে যাবে। আর এটা কিন্তু এভাবেই খারাপ হয়ে পড়ে থাকবে। এটা হলো অ্যানালগ আইসির ক্ষেত্রে। ঠিক একই রকম ভাবে ডিজিটাল আইসি হলো সেই আইসিটা ঠিক ঠিক কাজ করছে কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা, সবকিছু কিন্তু সিপিইউর কাছে ইনফরমেশন থাকবে। এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি এখানে পোকো X3। এটা হলো পোকো X3 এর রিঙ্গার আইসি, এবং এই আইসিটা ঠিক ঠিক কাজ করছে কিনা সমস্ত কিছু কিন্তু সিপিইউ বুঝতে পারে। এবার প্রশ্ন হলো, কিভাবে আপনি চিনবেন এই ফোনটার, এই আইসিটা ডিজিটাল না অ্যানালগ? সব থেকে সহজ উপায়, এটা হলো রেডমি 5 এর রিঙ্গার সেকশনের স্কিমেটিক ডায়াগ্রাম। এখানে দেখুন এসডিএ এবং এসসিএল, এই দুটো টার্ম যদি এখানে আপনি কোথাও খুঁজে না পান, তাহলে আপনি বুঝবেন এটা একটা অ্যানালগ আইসি। ঠিক একই রকম ভাবে এটা হলো পোকো X3 রিঙ্গার আইসি বা রিঙ্গার সেকশন। তো এখানে দেখুন ওই দুটো টার্ম কিন্তু আপনি পাবেন, এই দেখুন এসডিএ এবং এসসিএল, এই দুটোর হলো প্রোটোকল লাইন। আমি ডিটেলসে আসবো, তো এইটুকু দেখে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা একটা ডিজিটাল আইসি। এবার প্রশ্ন হচ্ছে, মোবাইল ফোনের ক্ষেত্রে কি কি প্রোটোকল ব্যবহার করা হয়? I2C, মানে I2C হলো একটা প্রোটোকলের নাম। ঠিক এরকম ভাবেই মোবাইল ফোনের মধ্যে আরো প্রোটোকল থাকে, যেমন ধরুন I2S প্রোটোকল, এসপিআই প্রোটোকল, RFFE প্রোটোকল। এই প্রোটোকলটা ব্যবহার করা হয় কেন? একটা আইসি কখন কাজ করে? তার ইনপুট ভোল্টেজ পেলে এবং এনাবেল যদি পেয়ে যায়, তাহলে সেই আইসিটা কাজ করে। তাহলে আমার মাঝখান থেকে এই প্রোটোকল লাইন দরকার হয় কেন? সিপিইউর সাথে কমিউনিকেশন যদি না হয়, এই আইসিটা যদি খারাপ হয়ে গিয়ে থাকে, তাহলে সেই সেকশনে ইনপুট ভোল্টেজ দেওয়ার কোনো প্রয়োজন আছে? নেই। ওই আগে একটা ভিডিওতে বলেছিলাম, আপনার বাড়িতে ধরুন একটা বাল্ব, একটা হোল্ডার, বাল্বটা নেই, তাহলে কি আপনি ওই লাইনটা কি অন করবেন? অন করবেন না, প্রয়োজন নেই। ঠিক সেরকম ভাবেই যদি একটা আইসি খারাপ থাকে বা আইসিটা ওখানে প্রেজেন্ট না থাকে, তাহলে সেই সেকশনে ভোল্টেজ পাঠানোর কোনো প্রয়োজন নেই, তাতে আরো বেশি ক্ষতি হতে পারে ফোনটার। ঠিক সেই কারণেই এই প্রোটোকল লাইনগুলো থেকেই কিন্তু সিপিইউ বুঝতে পারে এই আইসিটা এখানে প্রেজেন্ট আছে কিনা বা ঠিক ঠিক কাজ করছে কিনা। মানে ধরুন একটা জায়গায় একটা কাজ হচ্ছে, মানে কিছু মানুষ কাজ করছে, ওয়ার্কাররা কাজ করছে, আর মালিক এসি রুমে বসে আছে। এবার কাজটা ঠিক ঠিক হচ্ছে কিনা সেটা কি মালিক কি বারবার গিয়ে দেখবে? না, এরকম হয় না। ওই দেখাশোনা করার জন্য আবার দুজন লোক রাখা হয়েছে, তারা হলেন সুপারভাইজার। তারা দেখাশোনা করছেন, দেখাশোনা করে সবাই রিপোর্ট দিচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই, মালিকও খুশি, সবাই খুশি। কিন্তু ধরুন একদিন সুপারভাইজার এলো না, তখন কি হবে? তখন মালিক গিয়ে বলছে, এই শোনো, আজকে সবার ছুটি। কেন কেন হুজুর, ছুটি, আমরা কাজ করবো না? না, ছুটি আজকে। তা কিন্তু, কোনো কিন্তু নয়, আমি বললাম ছুটি, চলে যাও। যেহেতু মালিকের পক্ষে বারবার এসে দেখাটা সম্ভব নয়,
তাই জন্য সেদিন কাজটা ছুটি হয়ে গেল। মানে সেই সেকশনের এনাবেল অফ করে দিল কে, সিপিইউ, যদি প্রোটোকল লাইন ব্রেক থাকে। এবং ইনপুট ভোল্টেজ মানে কি, যে ওয়ার্কাররা কাজ করছিল তাদের পেমেন্টও আটকে দেওয়া হলো। আমি কাজ করাতে চাইছি না, আমি টাকা দেবো না, কারণ ওয়ার্কাররা বাধ্য হয়ে কাজ করবে না। ঠিক একই রকম ভাবে ইনপুট ভোল্টেজ না পেলে সে আইসি কাজ করবে, করবে না। ভুল আমিও করেছি, ভুল না করলে কেউ শিখতে পারে না। নেটওয়ার্ক সেকশনে ডব্লিউটিআর, যার ডাক নাম, ওটা অ্যাকচুয়ালি আরএফআইসি, ওই নেটওয়ার্ক আইসিটা বারবার চেঞ্জ করেও নেটওয়ার্ক আসে না। আমরা কি ভাবছি যে ওই আইসিটা মনে হয় ম্যানুফ্যাকচারিং খারাপ হয়েছে, চায়না আইসি আর কি হবে, এরকম ভেবে একটা সময় হয়তো ফেরত দিলাম, এরকম হয়েছে। কিন্তু যদি ওই আইসিটা, অবশ্যই ডিজিটাল আইসি, আমি দেখাবো, ওই আইসিটার যদি প্রোটোকল লাইন খারাপ থাকে বা ব্রেক থাকে, তো 100টা আইসি লাগান, তাও কিন্তু প্রবলেম সলভ হবে না, মানে নেটওয়ার্ক আসবে না। স্টেপ বাই স্টেপ কি কি করবেন আমি সব বলবো, সঙ্গে থাকুন। দেখুন, এটা হলো রেডমি 5 এর নেটওয়ার্ক সেকশন। এখানে দেখুন ইনপুট ভোল্টেজ গুলো দেখানো হয়েছে আর দুটো আরএক্সটিএক্স দেখানো হয়েছে। এটাই কি সব? এতে কি আপনি সবকিছু প্রবলেম সলভ করতে পারবেন? পারবেন না। ইনপুট ভোল্টেজ আপনি কি করবেন যখন নেটওয়ার্ক আসছে না, আমরা এটা শিখেছি যে ইনপুট ভোল্টেজটা প্রয়োজন। তো আপনি এখানে দেখলেন 1.0 ভোল্ট, মানে 1 ভোল্ট এখানে নেই। এখানে এখানে কত ভোল্ট আসার কথা? 1.8। 1.8 ভোল্ট নেই। তাহলে আপনি কি বুঝবেন? এই ভোল্টেজ দুটো কে দিয়েছে? পাওয়ার আইসি। তাহলে কি পাওয়ার আইসি খারাপ? না, পাওয়ার আইসি খারাপ নয়। এই যে পাওয়ার আইসি দিয়েছে ভোল্টেজ গুলো, তাহলে এখানে যদি আপনি ভোল্টেজ না পান, প্রথমে আমাদের মনে হতে পারে যে পাওয়ার আইসি খারাপ বলে এই ভোল্টেজটা আসে না, কিন্তু তা নয়। এর কারণটা হচ্ছে এই আইসির সাথে যদি সিপিইউর কোনো যোগাযোগ না থাকে ভায়া প্রোটোকল, তাহলে এই সেকশনের ইনপুট ভোল্টেজ অফ করে দেওয়া হবে, মানে পাওয়ার আইসিকে বারণ করে দেওয়া হবে, এখানে ভোল্টেজ দিও না, এখানে কোনো অসুবিধা আছে, কাজ হচ্ছে না, ভোল্টেজ দেওয়া যাবে না। শুধু তাই নয়, অন্যান্য আইসির ক্ষেত্রেও এনাবেল লাইন পর্যন্ত অফ করে দেওয়া হয় যদি প্রোটোকল লাইন ব্রেক থাকে। তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি কি করা উচিত, স্টেপ বাই স্টেপ কি করা উচিত? যখনই এইরকম ধরনের প্রবলেম আমাদের কাছে আসবে, আইসিটা চেঞ্জ যখন করব, চেঞ্জ করার আগে আপনি এটাকে জাস্ট খুলবেন, খুলে পাশে রাখবেন। এবার পিসিবিটাকে ক্লিন করবো আমরা, ক্লিন করে জিআর চেক করবো। প্রোটোকল লাইনের জিআর কোথায় আছে দেখুন, এটা হলো বিট ম্যাপ। এই দেখুন, এই যে আইসিটা, হ্যাঁ, আপনি আপনি খুঁজবেন, যে কোনো সেটের ক্ষেত্রে আপনি খুঁজে দেখবেন, সময় খরচ করে খুঁজবেন। আমি আপনাকে খুব শর্টে বলে, মানে ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে, এই দেখুন এখানে আরএফএফই ডেটা এবং আরএফএফই ক্লক, এই দুটো হলো প্রোটোকল লাইন। এই দুটো লাইন যদি ব্রেক থাকে, তাহলে কিন্তু এই আইসিটা কাজ করবে না। জিআর চেক করতে হবে, দুটোতে জিআর ঠিক থাকলে, ইকুয়াল জিআর যদি 19-20 হতে পারে, যদি ঠিক থাকে, আপনি এখানে নতুন একটা আইসি বসিয়ে দিন, কাজ শুরু হয়ে যাবে। আর যদি এই লাইন ব্রেক থাকে, সেই লাইনে আপনাকে রিপেয়ার করতে হবে, রিপেয়ার করে তারপর আপনি পুরনো আইসিটাই বসিয়ে দিন, আবার কাজ করবে। আইসিটা খারাপ ছিল না, প্রোটোকল লাইন খারাপ ছিল বলে এটা কাজ ছিল না। তো এবার এটা কিভাবে আপনি এই কাজটা করবেন? ধরুন এই যে ক্যাপাসিটারে দেওয়া আছে, আপনি এই ক্যাপাসিটার থেকে এই পর্যন্ত জাম্পার করতে পারেন। আরো অ্যাডভান্স কাজের মধ্যে পড়ছে, সেই সব ভিডিওগুলো আসবে, সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে থাকুন, সব রকম ভিডিও আসবে। আপনি এই ভিডিওগুলো দেখে আপনি বুঝতে পারছেন যে আমি কিন্তু আপনাকে চেষ্টা করছি, জানি না কতটা পারছি, কিন্তু চেষ্টা করছি কিছু দেখানোর। আচ্ছা, এটা হলো আইসি খুলে প্রোটোকল লাইন চেক করার একটা পন্থা। এবারে বলি, এই যে প্রোটোকল লাইন বা ওই বাস্তবে যারা সুপারভাইজার, এদেরও তো একটা পেমেন্টের ব্যাপার আছে না? মানে পেমেন্ট না পেলে কেউই কাজ করবে না। ঠিক একই রকম ভাবে এই প্রোটোকল লাইনগুলো যদি ভোল্টেজ না পায়, তাহলে কিন্তু কাজ করবে না। I2C প্রোটোকল, শুধুমাত্র I2C প্রোটোকলের ক্ষেত্রে একটা পুল আপ ভোল্টেজ প্রয়োজন হয়। আর বাকি যে প্রোটোকলগুলো, সেগুলোর ভোল্টেজ সিপিইউ দেয়, সেগুলোর জন্য বাইরে থেকে কোনো ভোল্টেজ দেওয়ার প্রয়োজন হয় না। তো I2C প্রোটোকলের কিভাবে ভোল্টেজটা দেয়? এখানে অ্যাকচুয়াল মাস্টার, একটা স্লেভ। তো এই যে মাস্টার মানে কি, প্রভু, প্রভু যেভাবে বলবে ঠিক সেভাবে কিন্তু এর কাজ করতে হয়। যদি বলা হয় কাজ করো না, কাজ করবে না, যদি বলা হয় কাজ করবে, কাজ করো। এবার এই দুটো লাইনকেই, এসডিএ আর এসসিএল, এই দুটো লাইনকেই একটা পুল আপ ভোল্টেজ দেওয়া হয়েছে। এই দেখুন, দুটোরই 2.2K রেজিস্টার দেওয়া হয়েছে, আর এখানে 1.8 ভোল্ট একটা দেওয়া হয়েছে। এই 1.8 ভোল্ট কে দিয়েছে? পাওয়ার আইসি। তার মানে আপনি জিআর চেক করে দেখলেন জিআর ওকে আছে, কিন্তু এই 1.8 ভোল্টটা মিসিং আছে, তাহলে কিন্তু ওই সেকশনটা কাজ করবে না। তখন আমাদেরকে এই 1.8 ভোল্ট চেক করতে হবে। মানে ভাবুন, একটা সেকশন কাজ না করলে আমার সেই আইসিটা আগে ছুটে যাই আইসিটা চেঞ্জ করতে। এই ভিডিওগুলো দেখার পর কিন্তু সেগুলো আর করা যাবে না, আপনাকে সব লাইন চেক করতে হবে, তারপরে আপনি আইসি চেঞ্জ করবেন। তাহলে এই যে 1.8 ভোল্ট অথবা
এই রেজিস্টার গুলো যদি খারাপ হয়ে গিয়ে থাকে, মানে ওপেন হয়ে যায় বা এদের রেজিস্ট্যান্স বেড়ে যায়, তখনও কিন্তু এ প্রপারলি ভোল্টেজ পাবে না এবং কাজ করবে না। তখন আপনাকে এই সেম ভ্যালু রেজিস্টার আপনাকে অন্য বোর্ড থেকে খুলে এনে, যে স্ক্রাপ বোর্ড পড়ে আছে সেখান থেকে এনে বসাতে হবে। এই শুধু এই লাইনটা নয়, এই সেকশনটা আবার কাজ করা শুরু করেছে। হার্ডওয়্যার সলিউশনে এই প্রোটোকলগুলো দেওয়া আছে। পোকো এক্সসি অডিও সেকশন, এখানে দেখুন I2C প্রোটোকল এবং I2S প্রোটোকল এবং এর ইনপুট ভোল্টেজ রয়েছে। এবার এই I2C প্রোটোকলের যে পুল আপ ভোল্টেজ সেটা কিভাবে দেওয়া হয়েছে একটু দেখি। এই দেখুন, এই যে দুটো রেজিস্টার, এই রেজিস্টারের একটা প্রান্তে 1.8 ভোল্ট দেওয়া হয়েছে। দেখুন এটা 1.8 ভোল্ট এসেছে কোথা থেকে? এই যে এই লাইনটা কোথা থেকে এসেছে? পাওয়ার এসি থেকে। এবার এটা বিট ম্যাপে দেখলে আরেকটু ভালো বোঝা যাবে। SCL আর এটা SDA, এই দুটো লাইন দেখুন কোথায় গেছে, সিপিইউ তে গেছে। আর এই দেখুন এই সেই দুটো রেজিস্টার, ঠিক আছে। এবং এই দুটো রেজিস্টারের এই প্রান্তে 1.8 ভোল্ট দেওয়া হয়েছে। এই দেখুন কত জায়গায় গেছে ওই 1.8 ভোল্ট। যদি এটা মিসিং থাকে, যে কোনো এক জায়গা থেকে জাম্পার করে আপনি এখানে বসিয়ে দেবেন, ব্যাস তাহলেই কাজ করা শুরু হয়ে গেল। তাহলে এই 1.8 ভোল্টের গুরুত্বটা বুঝতে পেরেছেন? বাকি যে প্রোটোকলগুলো আছে ওগুলোর কোনো পুল আপ ভোল্টেজ প্রয়োজন হয় না, ওগুলো সিপিইউ দেয়, ওটা নিয়ে আপনার টেনশন নেই। যদি I2C প্রোটোকল থাকে, সে যেখানেই হোক, টাচ সেকশনে হোক, চার্জিং সেকশনে হোক, আর অডিও সেকশন হোক, যে কোনো সেকশনেই হোক না কেন, এই পুল আপ ভোল্টেজ কিন্তু আপনাকে চেক করতে হবে। এরপর আরেকটা জিনিস বলি, সেটা হলো মাস্টার একটা হতে পারে কিন্তু স্লেভ কিন্তু অনেকগুলো হতে পারে। মানে একজন মাস্টার আর কাজের লোক অনেক, এরকম হতে পারে না? মানে বিভিন্ন কাজের লোক বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করছেন, আবার তাদেরকে দেখাশোনা করার জন্য দুজন লোক আছে বা একজন লোক আছে। ঠিক সেরকমই এই দুটো প্রোটোকল কিন্তু অনেকগুলো আইসি কে কন্ট্রোল করতে পারে। এই দেখুন, যদি আমি এর প্রোটোকল লাইনটা সিলেক্ট করি, এই প্রোটোকল লাইনটা কটা আইসি থেকে গেছে দেখুন। সিপিইউ থেকে এসেছে ঠিকই, এই দেখুন এখানে একটা আইসি থেকে গেছে, এখানে কোথায় গেছে এই দেখুন, এখানে একটা আইসিতে গেছে, আবার এখানে একটা আইসিতে গেছে। তাহলে অনেকগুলো আইসিতে কিন্তু যেতে পারে। সিপিইউর বল থেকে যদি ডিসকানেক্ট হয়ে গিয়ে থাকে বা ডিসোল্ডিং হয়ে গিয়ে থাকে, তাহলে এই এতগুলো সেকশন কিন্তু কাজ করবে না, তখন আমাকে কিন্তু সিপিইউ রিভাল করতে হবে। ওই জন্য X3 X2 এগুলোতে হয় রিংটোন বাজছে না, সিপিইউ রিভাল করলাম, প্রবলেম সলভ হয়ে গেল। দায়ী হচ্ছে প্রোটোকল। আচ্ছা, এরপর সেই জিনিসটা আমার একদম নিজস্ব এক্সপিরিয়েন্স আমি যদি আপনার সঙ্গে শেয়ার করি, তাহলে আপনার বুঝতে আরেকটু সুবিধা হবে এই প্রোটোকল লাইনের কতটা গুরুত্ব। আমি সেই মডেলটা একটু খুলি। মডেলটা হলো রেডমি 8A। প্রবলেমটা ছিল নেটওয়ার্ক আসছিল না। এই সেই WTR, মানে নেটওয়ার্ক আইসি। আমি ওই WTR চেঞ্জ করতে হবে সেই অনুযায়ী কাস্টমারকে আমি এস্টিমেট দিয়েছিলাম। এবার দেখলাম প্রবলেমটা অন্য জায়গায়। মানে এই বিষয়টা কিন্তু প্রোটোকল লাইন বোঝার পরে বা মানে শেখার পরে, আগে হলে হয়তো আমার খুঁজতে মানে মাথা খারাপ হয়ে যেত খুঁজতে খুঁজতে। আমি কি করলাম, এই আইসিটা খোলার আগে আমি দেখলাম কোথায় কোথায় আছে প্রোটোকল লাইনগুলো, কি কি প্রোটোকল লাইন এখানে আছে। বিট ম্যাপ খুললে ভালো বোঝা যাবে। RFFE1 ডেটা আর RFFE1 ক্লক, এটা হলো WTR এর প্রোটোকল লাইন। এই যে পিএ গুলো আছে, এটা হলো 2G 3G পিএ আর এইটা হলো 4G পিএ। এই দুটো পিএরই প্রোটোকল লাইন আছে। দেখুন আমি পেয়ে গেছি লাইনটা, তাই আপনাকে আমি শর্টে বলছি, আপনি দেখে নেবেন। কিন্তু অন্য মডেলের ক্ষেত্রে হলে এগুলো খুঁজবেন, এগুলো খুঁজে জেনে বুঝে কাজ করাটা কিন্তু ঠিকঠাক। এখানে দেখুন দুটো লাইন আছে, এই দেখুন RFFE2 ডেটা আর FFE2 ক্লক। এই দুটো লাইন হলো এই দুটো পিএর। এই দেখুন ওই লাইনটা আবার এই 2G পেতেও গেছে, এসছে থেকে সিপিইউ থেকে। এবার এই লাইনগুলো যদি কোনো অসুবিধা হয়, হতে পারে সেটা ওপেন হয়ে যেতে পারে, হতে পারে সেটা শর্ট হয়ে যেতে পারে, তাহলেও কিন্তু এই আইসি গুলো কাজ করবে না এবং নেটওয়ার্ক আসবে না। তো আমি কি করলাম, প্রথমে এই লাইনগুলোর জিআর চেক করতে হবে, ওপেন হয়েছে কিনা বা শর্ট হয়েছে কিনা চেক করা কি উপায়। এখানে দেখুন দুটো ক্যাপাসিটর আছে এদের প্যারালালে, এই লাইনটার প্যারালালে একটা ক্যাপাসিটর, এই লাইনের প্যারালালে এই ক্যাপাসিটরটা আছে। যদি শর্ট হয় তাহলে এই ক্যাপাসিটর গুলো শর্ট হতে পারে, যদি হয়, আমি এখনো চেক করিনি, ধরুন চেক করে দেখছি যদি এই ক্যাপাসিটর গুলো শর্ট হয়ে যায় লাইনগুলো কাজ করবে না। আমি কি করলাম, এই ক্যানটায় খুললাম, খুলে দেখছি বিট ম্যাপে তখন ক্যাপাসিটর গুলো রয়েছে, ক্যাপাসিটর নাম্বারও দেওয়া হয়েছে দেখুন, এই যে C2626 আর C2627। কিন্তু মজার ব্যাপারটা দেখুন, এখানে
ক্যানটা খোলার পরে বাস্তবে মানে পিসিবিতে কোনো ক্যাপাসিটার নেই, পুরো ফাঁকা নেই। যখন আমি তাও এদের এখানে জিআর চেক করে দেখলাম, আইসি গুলো কিন্তু বসানোই আছে, আমি এখানে দেখলাম এই দুটোর মধ্যে কোনো একটা লাইন শর্ট হয়ে গেছে। মানে শর্ট মানে কি, লিকেজ, কম রেজিস্ট্যান্স দেখাচ্ছে, ওই 100 সামথিং দেখাচ্ছিল, আর একটা মনে হয় 300 বা 400 এরকম কিছু একটা দেখাচ্ছিল। যাক সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে যেটা কম দেখাচ্ছে সেটা কিন্তু লিকেজ মানে শর্ট। তখন আমি বুঝলাম যে তাহলে তো ঠিকই আছে, ব্যাপারটা নেটওয়ার্ক আসার কথাই নয়, কেন দুটো লাইনের মধ্যে একটা লাইন গন্ডগোল রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে কি গন্ডগোল রয়েছে। এখানে দেখুন, স্টেপ বাই স্টেপ কাজটা করবেন। এই আইসিটা শর্ট থাকতে পারে, অথবা এখানে দেখুন এই যে 2G 3GP যেটা আছে, এখানেও তো এটা ইনপুট হয়েছে, বিট ম্যাপে দেখুন এখানে ইনপুট হয়েছে, তাহলে এটাও কিন্তু শর্ট হতে পারে। তাহলে সেটা বোঝা যাবে কি করে, মানে শিওর হয়ে যাবে কি করে? এটা শিওর হওয়ার সব থেকে ভালো উপায় হলো এগুলোকে খুলে পাশে রাখা। কিন্তু এখানে এই 2Gর ক্ষেত্রে একটা সুবিধা আছে, সেটা হলো এখানে একটা রেজিস্টার ইউজ করা হয়েছে। এই রেজিস্টারের মধ্যে দিয়ে লাইনটা গেছে, মানে এই 2GP এটা শর্ট হওয়ার কারণে এই লাইনটা শর্ট হয়েছে কিনা সেটা বোঝার জন্য আপনাকে এই ছোট্ট একটা রেজিস্টার, এটাকে আপনি তুলে দিন, তুলে দিয়ে আপনি পাশে রাখুন, ফেলে দেবেন না। দেখুন এবার এই লাইনটা শর্টটা গেছে কিনা। আমি সেটাই করেছিলাম, কিন্তু দেখলাম না, এখন এই লাইন শর্ট ঠিক হয়নি। তার মানে আমার 2G 3GP এ ঠিক আছে, ওটা ও শর্ট ছিল না। তাহলে এরপরে কে থাকলো, এই 4GPA। আর কোথায় গেছে, এখানে একটা এপিটি মডিউলার আইসি আছে। আমি তখন এই ক্যানটা খুলিনি, তখন আমি এই 4GPA-টাকে খুলে পাশে রেখেছি। পাশে রেখে আমি এই লাইনটার আবার জিআর চেক করলাম। জিআর চেক করে দেখলাম এখন শর্ট নেই। কি মজা! তার মানে এই 4GPA-টা খারাপ ছিল, মানে শর্ট ছিল। হতে পারে। পিসিবিটা ক্লিন করলাম, ক্লিন করে দেখলাম শর্ট তো নেই, শর্ট মানে ওই আইসিটা এবার আমাকে মার্কেট থেকে কিনে আনতে হয়, মানে আইসিটা স্টক নেই। এবার আমি অর্ডার দেবো, তা আমি এবার কি করবো, মানে যেহেতু এখন আর কিছু করার নেই, সেহেতু আমি একটু ওই ওই পুরোনো আইসিটাকে একটু ট্রাই করছি, একটু দেখছি যে সত্যি সত্যি ওই লাইনটা কতটা শর্ট বা কেমন আদৌ শর্ট কিনা দেখছি। আমি কি করলাম, এই আইসিটার এই মাঝখানটা গ্রাউন্ড, মানে আইসিটা যখন উল্টে দেওয়া হয়, তো ওই গ্রাউন্ডে আমাদের মিটারের রেড পোর্টটা টাচ করলাম, আর এই দুটো লাইনই আমি চেক করছি যে দেখি শর্ট আছে কিনা। দেখলাম না, শর্ট নেই। তাহলে এবার এটা তো মানে কেমন একটা ব্যাপার হয়ে গেল না, বুঝতে পারছি না। মানে বসানো ছিল যখন তখন লাইন শর্ট ছিল, তো তুলে দেওয়ার পরে আর লাইনটা শর্ট নেই, তাহলে পিএটা খারাপ। কিন্তু পিএটাকে আলাদা করে মাপছি, তখন দেখছি কোনো শর্ট নেই। আমি অবাক হয়ে যাচ্ছি। তাহলে একটা কাজ করি, আমি পিএটাকেও ওয়াশ করলাম, আগের যে সোল্ডারগুলো লেগেছিল সেগুলো ক্লিন করলাম, ক্লিন করে নতুন করে আমি পিপিটি দিলাম, পিপিটি দিয়ে আমি আবার এটাকে পেস্ট দিয়ে বসালাম। বসানোর পরে আমি আবার এখানে জিআর চেক করে দেখলাম, দেখলাম নর্মাল জিআর, মানে শর্ট নেই। তাহলে ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হলো এ তো হিট হয়, অল্প হলেও হিট হয়। এবার ময়লা বা ময়শ্চার এগুলোর সাথে মিক্স হয়ে মানে রিয়াকশন হয়ে ওই লাইন দুটো জিআরটা কমে গেছে, মানে লিকেজ শর্ট, শর্টও নয়, ওই ময়লার জন্য, মানে ময়লার যে রেজিস্ট্যান্স সেইটা ওখানে দেখাচ্ছিল। খুলে ওয়াশ করে আবার বসালাম, এখন আর কম রেজিস্ট্যান্স দেখাচ্ছে না, নর্মাল রেজিস্ট্যান্স দেখাচ্ছে। আমি তাড়াতাড়ি ফোনটাকে ঠান্ডা, বোর্ডটাকে ঠান্ডা করে অ্যাসেম্বল করে আমি আগে অন করে দেখলাম টাওয়ার আসছে কিনা। মানে জিআর ঠিক হয়ে গেছে, প্রোটোকল লাইন ঠিক হয়ে গেছে, এবার তো টাওয়ার আসবেই। আমি অন করে দেখছি টাওয়ার এসে গেছে। কি আনন্দ, মানে কোনো হয়তো চেঞ্জই করতে হলো না। এটা এটা আমি ওই মুহূর্তে যে আমি কি আনন্দিত হয়েছিলাম সেটা মানে বলার মতো নয়, এত খুশি হয়েছিলাম আমি। দেখুন এটা আমি শেয়ার করছি কেন, এই প্রোটোকল লাইনের গুরুত্বটা বোঝানোর জন্য কিন্তু আমি বিষয়টা শেয়ার করছি। এরপরে কি হয়েছিল, ওটা তো আমি কাস্টমারকে ডেলিভারি দিয়ে দিলাম। পরে সেকেন্ড বারে যখন ফোনটা আমার কাছে এসেছিল, আমি কাস্টমারকে বললাম, তো মোটামুটি ওইখান থেকে হতে পারে এরকম একটা আমার আইডিয়া হয়েছে 8A। হ্যাঁ, আমি বললাম হ্যাঁ এটা হয়ে যাবে, 2 ঘন্টা সময় লাগবে। বলছে ঠিক আছে, আপনি যত তাড়াতাড়ি হয় একটু করে দিন। তো আমার তো মুখস্থ হয়েছে, আমি তো সেটা বলতে পারছি না। আমি খুব তাড়াতাড়ি খুললাম, করে দিলাম, একই ব্যাপার। সেই দুটোর মধ্যে একটার জিআর কমে গেছে। আমি বললাম, যাক বাঁচা গেছে, তাহলে প্রবলেমটা এক্ষুনি সলভ করা যাবে। আমি সেই একই প্রসেসে আমি আইসিটাকে তুললাম, তুলে ক্লিন করলাম, আইসিটা ক্লিন করলাম, পিপিটি দিলাম, পেস্ট দিয়ে বসিয়ে দিলাম সুন্দর করে। বসিয়ে দিয়ে যখন জিআর মাপছি, জিআর ওকে, মানে এবার তো টাওয়ার আসবেই। কিন্তু এই পুরো কাজটা করতে আমার 0.5 ঘন্টাও সময় লাগেনি। মানে এবার যদি আমি কাজটাকে বলি যে হয়ে গেছে কাজটা, বলবে এই আপনারা কাজটা হ্যান্ডেল করেছেন, বলি এইটুকু কাজ তুমি এত টাকা বলছো। তা আমি এবার আস্তে 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 করছি। আমি দিন তো সিমটা একবার, আমি সিমটা দিয়ে চেক করলাম, টাওয়ার এসে গেছে। এবার আমি বললাম, বললাম হচ্ছে হয়ে গেছে।
ওহ, বাঁচা গেছে, মানে কাস্টমার খুব খুশি হয়ে গেছে। এবার আমি, হ্যাঁ এখনো বাকি আছে কাজ, আমি স্মার্টলি বলছি। 10 মিনিট ধরে অ্যাসেম্বল করে কাস্টমারকে রেডি করে দিলাম। কাস্টমার খুব খুশি হয়ে আমাকে টাকা দিলেন। কাস্টমার খুব খুশি, আমিও খুব খুশি। আর যদি আপনারা খুশি হন তাহলে কিন্তু আমাকে আরো খুশি করতে হবে। 3 সেকেন্ড খরচা করে লাইক বাটন টাচ করে দিন, এক লাইন কমেন্টস লিখে দিন, আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। অ্যাকচুয়ালি আপনার কমেন্টস পড়তে আমার এত ভালো লাগে। এর আগের ভিডিওটা কিন্তু আমার একটা কাজের এক্সপিরিয়েন্স আপনার সঙ্গে শেয়ার করেছিলাম। ওই ভিডিওটা বানানোর ঠিক আগের দিনই আমি ওই কাজটা করেছিলাম, ওই যে যেটা ভিপিএইচ 3.7 ভোল্ট না জেনারেট হলে ফোন চালু হবে না, ওইটা। তো ওইটা যে আপনাদের এত ভালো লাগবে, সত্যি বিশ্বাস করুন, আমি আমি খুব খুশি। আপনাদের কমেন্টস আমার কাছে আশীর্বাদ। আপনাদের আশীর্বাদ যদি সঙ্গে থাকে, আমি ভবিষ্যতে আরো অনেক ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। তো এইটা ছিল মোটামুটি আজকের ভিডিও। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।